আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ প্রবাস থাকি এই মুহূর্তে আমরা লাইভ যে সকল বিবাস জয়েন হয়েছেন, পরবর্তীতে জয়েন হইবা আমি আশফাক। সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে সবাই আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় ভিউয়ার্স, আমরা ডিসক্রিপশনে লেখা দেখরা যে আজকে আমরা রায়হান বাইর সুষ্ঠু বিচারের দাবিতে, এমনকি যে পুলিশ সদস্য বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর ভুইয়ারে গ্রেফতারের দাবিতে, এমনকি যে যেখানে পাইবা তান্ডে দৌড়াইয়া দিতে পারলে আকবর ভুইয়ারে একজন আমেরিকা প্রবাসী সিলেটর গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান তাই ঘোষণা করছেন 10 লক্ষ টাকা তাই পুরস্কার দিবা। যে ব্যক্তি বাংলাদেশের প্রাঞ্চে হোক আর বাইরে হোক, যদি আকবর ভুইয়া এখন পর্যন্ত খানো আসেন আমরা কিন্তু সেও জানি না। এমনকি প্রশাসনের পক্ষ থেকে হয়েছে আকবর ভুইয়া এখনও পর্যন্ত পলাতক, তার কোনো খবর প্রশাসনও জানেন না। তো আমরা জানি না আকবর ভুইয়া দেশও না বিদেশও পাড়ি দিছেন। তো আমরা চাইমু যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থান থাকি আপনারা যদি আকবর ভুইয়ার অবস্থান অথবা খবর আমরা সিলেট লন্ডন চ্যানেলে অথবা সিলেটর গণমাধ্যম কর্মীসকলে আপনারা ইনফরমেশন দিতে পারেন। তো ইনশাল্লাহ যে বাই আমেরিকা তাই ঘোষণা দিছেন তাই 10 লক্ষ টাকা পুরস্কার দিবা। আসলে এই পুরস্কারটা তাই কোনো মানুষ দেখাইবার লাগে না, একমাত্র মানবতার খাতিরে। দীর্ঘ 9 দিন পার হইয়া যাওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত আকবর ভুইয়ারে গ্রেফতার করা হয়েছে না। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই বাইয়ে তাই মানবতার খাতিরে এই ঘোষণাটা দিচ্ছেন। আমার লগে এখন উপস্থিত আছেন, আপনারা অলরেডি দেখছেন যে রায়হান বাইর আম্মা এবং কি রায়হান বাইর চাচা আছেন। আমরা তান্তান দুজনে উপস্থিত করছি একটা জিনিসের দায় জিকাইবার লাগি যে আসলে যে ব্যক্তি যে আমেরিকা প্রবাসী 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছেন রায়হান বাইর প্রধান আসামি আকবর ভুইয়ারে যদি সেও ধরে দিতে পারেন, তো আসলে কি তান্তানো কোনো আত্মীয় নি, তাই এই ব্যক্তির চিনননি অথবা তাই এই ঘোষণার পরে তান্তানোর অভিমতটা আমরা জানতাম চাইমু। তো আমার লগে প্রথমেও আসলে রায়হান ভাইয়ের আম্মারে আমি মাতাইতাম চাইমু, যে রায়হান ভাইয়ের আম্মারে আমি জিকাইতাম চাইমু আসলে চাচি যে ব্যক্তি যে 10 লক্ষ টাকা পুরস্কার হয়েছেন দিবা রায়হান ভাইয়ের যে প্রধান আসামি, আমরা সবেও জানি অলরেডি সিসিটিভি ফুটেজ সহকারে গণমাধ্যম কর্মী সবে একটা প্রচারিত করছেন যে আকবর ভুইয়া বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তান্ডে ধরে দিতে পারলে আমেরিকা প্রবাসী গোলাপগঞ্জের এক বাইরে হয়েছেন তাই নিজের ব্যক্তিগত উদ্যোগ তাই ব্যক্তিগত ফাউন্ড তাই 10 লক্ষ টাকা তাই পুরস্কার ঘোষণা করবা। আসলে তাই কিন্তু আপনাদের কোনো আত্মীয় নিয়ে অথবা কোনো সম্পর্কে তার লগে আসেনি আপনাদের যে ব্যক্তি যে 10 লক্ষ টাকা হয়েছেন পুরস্কার দিবা। আসসালামু আলাইকুম। এই যে ব্যক্তি তাই যে কইছেন 10 লাখ টাকা দিবা, তাই না আমার কোনো আত্মীয় নাই এবং তাই আমি কোনোদিন দেখছিও না জানছিও না, কিন্তু উনার মনের রায়হানের এই মর্মান্তিক দুর্ঘটনা দেখিয়া এবং এই যে এখন পর্যন্ত পুলিশে আসামি ধরেন না এটা দেখিয়া তাই ব্যক্তিগতভাবে তার মন থেকে তাই রায়হানের মায়ায় এবং বাংলাদেশের এইরকম ঘটনা আর কোনোদিন ঘটে নাই, এই প্রথম ঘটছে দেখিয়া তার মনের মায়া তাই সহ্য করতে না পারে তাই মনে করছেন তান একজন ভাই আড়াইছেন, একজন বন্ধু আড়াইছেন, একজন বাতিজা আড়াইছেন, একজন বাগনা আড়াইছেন, তার কাছে অনেক কিছু মনে হয়েছে। তাই এইটা মনে করিয়া তাই ব্যক্তিগতভাবে তার তরফ থেকে 10 লক্ষ টাকা তাই প্রদান করবা এবং যে এইটা দৌড়াইয়া দিবা কোনানো আছে গোপন তথ্যটা দিবা তাই মোবাইল নম্বর দিছেন এবং তাই এই গোপন তথ্যটা তাই গোপনেই রাখি দিবা। শুধু আপনারা এই সহযোগিতা তানে করার জন্য তাই খুব বেশি আহ্বান জানাইছেন এবং আর্তনাদ জানাইছেন যে আপনারা কেউ না কেউ এই সহযোগিতা তানে করতাম। এই যে ব্যক্তির লগে আপনার মাত হইছে নি এখনো পর্যন্ত, অথবা যে তাই যে আসলে এই যে আগ্রহটা প্রকাশ করছেন এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আপনি কতটুকু সহযোগিতা পাইছেন, বিশেষ করে যে রায়হান ভাই হত্যাকারী যে পুলিশ সদস্য আকবর ভুইয়ারে গ্রেফতার করার লাগে? প্রশাসন থেকে আমি তো প্রথম থেকে তারা বলতেছে যে প্রথম তো 2 দিন বড় তারা নাম দেয় নাই আমরারে সে বা খারা মারছে এবং এইখানে 4 যে খারা ছিল চাকরিরত এই নামটা পর্যন্ত দেয় নাই। 2 দিনের পর আমরা যখন জানলাম তখন তারা কেউ আসেও নাই, কোনো সমবেদনাও জানায় নাই,
পরে যখন আমি আমার নাতির নিয়ে ডিসি অফিসে গেলাম, বিভাগীয় পুলিশ কমিশনারের কাছে গেলাম, উপজেলা পুলিশ কমিশনারের সুপারের কাছে গেলাম, তারপর উনি রাত্রে বিভাগীয় পুলিশ কমিশনার আসছেন, আসছে তখন উনি 72 ঘন্টার টাইম দিয়েছিলেন। আচ্ছা, আমরা একটা মিনিট আমরা আজানোর একটা মিনিট আমরা মাত স্টপ করি, আপনারা সবাই সংযুক্ত থাকবা। না তোরা লাইন তো বোয়াতে দশ মিনিট বাদে গিয়া পড়ে দিবা। আজান বাট্টি বাট্টি করে দিত নিয়ম, এখন তো মেসা বলো নিয়ম এটা ফানি আনবা তুমি রুজানি ওই যে নূর ইসলামের ব্যাপারটা এগুলো তুলে ধরা হতো না, খবর ধন্যবাদ বিবাস আপনারা যারা লগে আসলা কষ্ট করি। আসলে আমরা 1 মিনিটের লাগে মাগরিবর আজানোর বিরতি নিছিলাম কি, তো যে কথাটা আসলে আমার শাশুড়ি জিজ্ঞাসা আসলাম পরবর্তীতে আপনি যে কমিশনারের গেছেন যাওয়া বাদে আসলে এখন পর্যন্ত আপনি কিতা মনে করেন যে এখন পর্যন্ত আসলে সিলেট মেট্রোপলিটনের পুলিশ আওতাধীন হইল গিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, তো বারবার কিন্তু একটা জিনিস খোয়ার যে এগুলো হয়তো বা সিলেট মেট্রোপলিটন পুলিশের দুর্বলতা অবহেলার কারণে এখনও পর্যন্ত যে প্রধান যে আসামি অভিযুক্ত আসামি আকবর ভুঁইয়া এখন গ্রেফতার করা হয়েছে না। তো আপনি কি তেমন চাচ্ছি যে আপনার কাছে আসলে দেখছি আমরা শুনছি তাই তাই না ইয়া সমবেদনা জানাই, তাই ইয়া কমিশনার সাহেব 50,000 টাকাও দিচ্ছেন, এমনকি সমবেদনা জানাইছেন একটা আসলে তারা ব্যক্তিগত ফাউন্ড তাই এগুলো কোনো ঘুষ নাই কোনটা নাই, একটা আমরা জানি একটা যে কোনো জায়গাতে ঘটলে ইলা দেওয়া হয়। তো আপনি কি তেমন যে এই যে টেকাটা দিলেও কি তা শুধুমাত্র আপনি সান্ত্বনা নি না ফাইবা না আপনার ছেলে হত্যাকারী যে প্রধান আসামি আকবর ভুঁইয়ারে এখনও পর্যন্ত গ্রেফতার যে করা হয়েছে না এগুলো কি টান অবহেলার কারণে না আসলেও একটা আপনি মনে করেন কিতা যে তাই সঠিকভাবে তো ওইগুলো তাই খুচরা কিন্তু ফাইরা না, কিন্তু আমরা যতটুকু জানি যে পুলিশ সদস্য একজন আসামি যদি বাংলাদেশের প্রশাসন অতটুকু আর কি শক্ত যে কোনো আসামি যদি বাংলার প্রশাসন তাকে সাইন যে দরবার লাইতে 24 ঘন্টার ভিতরে ধরা যায়। আমরা দেখছি যে গত যে এমসি কলেজ একটা দর্শনের ঘটনা করছে, ছাত্রলীগের 7-8 জন কর্মী মিলে একজন গৃহবধূর দর্শন করছেন, কিন্তু পরবর্তী মাত্র 48 ঘন্টার ভিতরে সব আসামিরা ধরা হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত যে সারা বাংলাদেশ জুড়িয়ে এই জিনিসটা সবে নিন্দা জানাইরা তীব্র খুব জানাইরা, বিশেষ করে আকবর ভুঁইয়ারে ইলাও অনেক মানুষে কইরা সাধারণ মানুষে কইরা যে আকবর ভুঁইয়া এখানে ডাইরেক্ট কোনো ফুটেজ আছে তারে আনিয়েও ডাইরেক্ট ফাঁসির কার্যকর করাও কোনো আইন কিতাই আইনের কোনো মানুষে খুবই একটা কইরা, কিন্তু আমরা আসলে আইনটা শ্রদ্ধা করতে হইব, আইনের গতিতে চলতে হইব, যেলা তার আকবর ভুঁইয়া গ্রেফতার করিয়া আইনের আওতায় আনিয়া সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায় ঘোষণা করবার লাগে সর্বোচ্চ রায় আমরা চাই ফাঁসি। তো আপনার অভিমতটা জানতাম সেটা আসলে আপনি যে এখনও পর্যন্ত দেখে অনেক হচ্ছে স্যাটেলাইটও আপনার সাক্ষাৎকার দিরা, অনেক ফেসবুক লাইভও আপনার সাক্ষাৎকার দিরা, অনেক মানুষের লাগে আপনার মাথা লাগে,
কিন্তু আপনার এই যে অত আপনি খান্দিরা সবার সামনে খান্দিরা আপনি লাইবয়ে খান্দিরা আপনার কষ্টর কথা কইরা আপনার একমাত্র ছেলেরে আপনি আড়াইছেন দুইজন ছেলে যে বড় ছেলে আসলে আপনার যা সবচেয়ে মায়ার আসলা তান দিয়ে আপনি রায়হান বাইরে আড়াইছেন সবার কাছে খান্নাঘাটি করা এমনকি প্রশাসনের ব্যক্তিবর্গের কাছে আপনি খান্নাঘাটি করছেন সব আইয়া সবই সমাধান জানাই কিন্তু সমাধান তো সবই জানাই এরা সবই কইরা আকবর বইয়ারা দৌড়াইব প্রশাসনের কইরা আকবর বইয়া দৌড়াইব কিন্তু আপনার যে 8-9 দিন এখনও পর্যন্ত পার হওয়া পরবর্তী সময়েও কিন্তু আপনার যে প্রধান দাবি যে একটা আপনি তো একটাও দাবি বারবার জানাই এরা সবার কাছে যে আকবর বইয়ারে গ্রেফতার করা হোক তো এখন আপনি আপনার অভিমতটা কইবা আজকে 9 দিন পার হওয়া বাদে আপনি বর্তমানে আপনি কিতা মনে করেন যে আপনার ছেলের সুষ্ঠু বিচার পাইবা নি না আপনি সন্দেহান এই বিষয়ে আমি প্রথম থেকে জানাইতেছি যে যখন আমি নাম জানলাম এই আকবর ভুঁইয়াই মেইন নায়ক আকবর ভুঁইয়াই সব ঘটনার রহস্য কিন্তু সবগুলা নিশ্চয়ই সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছে কিন্তু এত ছড়ানোর পরও যে প্রশাসন এখনও তার কোনো অ্যাকশন নেয় নাই এই যে পাবলিকের কোনো ঘটনা ঘটলে 2 দিন 3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যায় এমসি কলেজের ঘটনাও 3 দিন লাগছে না সমাধানও আসছে এবং এই আসামিগুলাও ধরা হয়েছে আর আমার রায়হান আজ 10 দিন হয়ে গেছে ওনারা বাহাত্তই কত বাহাত্তই যে আন্দোলন যাবে আমার মনে হয় না নিশ্চয়তা আছে প্রশাসন যদি ইচ্ছা করতো প্রশাসন ইচ্ছা করলে মাত্র 24 ঘন্টার ভিতরে আসামি ধরে কোর্ট হাজতে হ্যান্ডওভার করে রিমান্ডে আনা হইতো কিন্তু ওনারা হয়তো মনে করতেছেন যে এই 50,000 টাকা তারারে দিয়ে দিছি এটাই আমার যথেষ্ট হয়ে গেছে আমি তো বারবার বলতেছি আমি টাকা চাই না আমি আমার ছেলে চাই টাকা দিয়ে আমি কি করব। এই যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর বাবা হারিয়েছেন ভাই হারিয়েছেন উনি তো টাকা কম আতাইতেছেন না ওনার টাকার কি কমতি আছে কিন্তু ওনার ভাইয়ের জায়গা কি পূর্ণ হয়েছে ওনার বাবার জায়গা কি পূর্ণ হয়েছে ওনার মায়ের জায়গা কি পূর্ণ হয়েছে তেমনি উনি যে 50,000 পাঠাইছেন আতে আমার ছেলের জায়গা পূর্ণ হয় নাই উনি যদি 50 লাখও পাঠান আমার ছেলের জায়গা পূর্ণ হবে না আমি একটু আপনার লগে এড করতাম স্যার যে কথা আপনারা কিন্তু মোটামুটি সমাজও মাথা উঁচু করে দাঁড়িয়ে বর্তমানে আসুন আপনার তো পারিবারিক অবস্থা সামাজিক অবস্থা এমনকি আপনার এলাকাত এবং সুনামধন্য আপনার একটা পরিবার আপনার তো যে 50,000 টাকা অথবা কেউ যদি 50 লাখও দিলায় এগুলো আপনার প্রয়োজন নাই আমরা জানি রায়হান ভাই তাই একজন খুব ভদ্র এবং নম্র এমনকি এলাকার একজন পরিচিত মানুষ আসলা ভদ্র হিসাবে তাই সবর সহায়তা কর্তা আমরা জানি আপনার মেয়েও কইছেন যে তাই বিশেষ করে রমজান মাসও তাই অনেক গরিব গুড়ায় সহায়তা কর্তা সাহায্য কর্তা তাই বিশেষ করে সামাজিকভাবে অনেক কার্যক্রম চালাইতা রায়হান ভাই তার নিজের জায়গা এমন কিছু জায়গা আছে 50-60 লক্ষ টাকা তার জায়গার পরিমাণের দাম তো রায়হান বাইলান ব্যক্তিরে অথবা আপনার পরিবারে ইলা তো ই টাকাগুলো সাহায্য করা আসলে আমার দুর্গ মনের প্রয়োজন নাই যেটা প্রয়োজন যে আসামি যারা আছে তারারে যত দ্রুত সম্ভব আমরা প্রশাসনের প্রতি অনাস্থা উঠার আগে আসামিগুলারে গ্রেফতার করবালে আপনি তো দাবি তো একটাও তো আসলে একটা না করিয়া যদি বারবার সমবেদনা জানান বারবার 72 ঘন্টা আপনি যে কইরা বিগত আসলে আমরা যে সময় রায়হান ভাইয়ের হত্যা করা হয়েছে হত্যা করার ঠিক পরের দিন এলাকাবাসীর উদ্যোগে এমনকি স্থানীয় কাউন্সিলর সবাই মিলিয়ে 72 ঘন্টা আলটিমেটাম দিছিলা প্রশাসনকে কিন্তু পরবর্তী সময় 72 ঘন্টা আলটিমেটাম পার হওয়া বাদেও দেখা গেছে আসলে গ্রেফতার করা হয়েছে না গতকাল আপনার সাংবাদিক সম্মেলন করছেন যেটা আমরা সিলেট চ্যানেলের মাধ্যমে আমরা লাইভ করাইছি এমনকি অনেক গণমাধ্যম কর্মী মিডিয়া কর্মী উপস্থিত আসলা তার সঙ্গে আমরাও আসলাম তো এই যে বিষয়টা দেখতাম পারছি আপনারা আবারও এলাকাবাসী এমনকি আপনার পরিবারের সবাই মিলিয়ে প্রশাসনকে 72 ঘন্টা আলটিমেটাম দিছেন যে আলটিমেটামটা দিছেন একটা দাঁড়িয়ে আকবর বইয়ার গ্রেফতার করবার লাগে তো আপনার কথা থেকে একটা জিনিস বুঝতাম পারলাম আপনি একটু সন্দিহান যে আসলে এই 72 ঘন্টার ভিতরেও যে গ্রেফতার করা হইব এগুলো কোনো নিশ্চয়তা নাই কারণ বর্তমান পরিস্থিতির উপরে আমরাও একটা আসলে উপলব্ধি করি আর তো আপনি যদি গ্রেফতার করা না হয় একটা আসলে চরম আইনের দুর্বলতা হইব কারণ একজন আইনের প্রশাসনের মানুষ হইয়া যদি প্রশাসনের ব্যক্তিরে খানো আসুন না আসুন তাই যদি কইতা না পারেন তো আসলে এগুলো আইনের দুর্বলতা এমনকি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তান্তানোর দুর্বলতা দায়িত্ব পালনও আসুন তো রায়হান ভাই একটা মেয়ে আছে যে মেয়েটাকে আমরা আজকে আসলে তাদের লাইভে এইতাম পারছি না কারণ মেয়েটা কিন্তু অনেক অসুস্থ আপনি ওই বিষয়ে একটু কইবা তার মেয়েটার বর্তমান অবস্থা কি তার যে ছোটো বাচ্চাটার অবস্থা রায়হানের মেয়ে কালকে রাতে থেকে খুব বেশি বমি হইতেছে তাই এরে আমরা লাইফে আনতে পারতেছি না শরীরটা সুস্থ না সে এখন দেখেন এই মেয়েটাই আমাদের রায়হানের স্মৃতি ধরিয়ে রাখবে
ওর মেয়েটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, মেয়েটারে আল্লাহ সুস্থ রাখতা। আর আমাদের এখনও বলতেছি, যদি প্রশাসন ইচ্ছা করে 24 ঘন্টার মধ্যে রায়হান এই আকবরকে ধরতে পারবে, কিন্তু আর ওরা যদি ইচ্ছা না করে কত যুগ বাহাত্তই যাবে, ধরতে পারবে না। কিন্তু জানি না, প্রশাসনের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে সবার কাছে আমি এইটাই অনুরোধ জানাচ্ছি যে প্রশাসন বড় না আকবর বড়। যদি প্রশাসনই বড় হয় তাহলে আকবরের কাছে কি এমন ক্ষমতা আছে যে প্রশাসন তাকে ধরতে সক্ষম হচ্ছে না? নিশ্চয়ই প্রশাসন জানে একটা লোক যেইভাবে পালিয়ে যায়, কোনভাবে পালিয়ে গেল, কিভাবে পালিয়ে গেল, তারা কি ডিউটি ঠিকমতো করতেছে না? তারা তো প্রথম দিনই আমাদেরকে বলতেছে না যে তাদের নাম কি, আমরা তো নাম পাই নাই 2 দিন পরে। তারা বলতেই পারে না এখানে কেরা কেরা ডিউটি কর্মরত ছিল। 2 দিন পর যখন আমরা নাম জানলাম, সেই দিন ওনারা 4 জনকে আনিয়ে সাসপেন্ড করলেন, টুপি জমা রাখলেন, বেল্ট জমা রাখলেন, বেজ জমা রাখলেন। তখন তো আকবরেরও জমা রাখছেন। তাহলে এই 4 জনকে সাসপেন্ড করলেন, গৃহবন্দী করলেন, আকবরকে কেন করলেন না? হয়তো আকবরের পাশে হয়তো এমন কোনো কিছু আছে যা ওনারাও নিজে থেকে ধরা দিতে সক্ষম হচ্ছেন না, কারণ ওরা বলছেন যে আকবর পালিয়েই যাও। তা না হইলে আজ 9 দিন 10 দিন হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত 72 কত 72 যে চলে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। আপনারা দেখবেন কালকে এই সকাল 10টা থেকে 4টা পর্যন্ত সব দোকান, বন্দর বাজার, যত ব্যবসায়ী সমিতি আছে সব বন্ধ থাকবে। তারা সবাই ঐক্যজোট হয়ে তারা মাঠে নামবে। এবং আপনার আমি জিজ্ঞাই যে আগামী খাইল সকাল 10টা থেকে দুপুর বিকাল 4টা পর্যন্ত সব দোকানপাট বন্ধ থাকবো, বিশেষ করে বন্দর বাজার, এমনকি সারা মহানগরের ভিতরে বিশেষ করে তারা বড় বড় ব্যবসায়ী টাইন। আপনার এই খবরটা খেয়ে কইছেন, একটু কইবেন? আমরা ব্যবসায়ী সমিতি থেকে আইসন কালকে, তারা এই যে তারা যত ব্যবসায়ী সমিতি সব আমাদের পাশে আইছে, এইটাই বলছেন যে কালকে মঙ্গলবার বেলা 10টা থেকে 4টা পর্যন্ত সব ব্যবসায়ী সমিতি বন্ধ থাকবে এবং 2টা থেকে 4টা পর্যন্ত মানববন্ধন চলবে। যত ব্যবসায়ী সমিতি, যত পরিবহন সমিতি, তারা সবাই থাকবেন এইখানে। আমি কিন্তু এদেরকে আহ্বান জানাই নাই এবং এদেরকে আমি বলি নাই, তারা নিজের উদ্যোগে আমাকে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য না, ওনারা বলতেছেন আজকে আমার রায়হান চলে গেছে, হয়তো আগামীতে তাদেরও আরও রায়হান চলে যাবে। এই বিবেক বিবেচনা করে ওনারা নিজেরাই মাঠে নামছেন, আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ আমরা দেখতাম পারছি যে গত পরশু একটা বিষয় দাঁড়াইছে যে আকবর ভুইয়া, তার বাড়ি হলি বাংবাড়িয়াত। তো তার যে বাড়ির যে তার ছোটো ভাইয়ে তাই কিছু অভিযোগ করছেন, কিছু ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখতাম পারছি সামাজিক যোগাযোগ মাধ্যমও, যে তাই অভিযোগ করা তান বাইয়ে যে তান আকবর ভুইয়া যে দাগি আসামি খুনি, আকবর ভুইয়ারে বলে আপনারা কিডন্যাপ করছেন, অথবা আকবর ভুইয়ারে সে বাকারা কিডন্যাপ করিয়া গুম করছেন। যে জায়গাত একটা পরিবারের উচিত আছিল একজন বাই হিসাবে একজন ন্যায়ের পক্ষে কথাবার্তা হওয়া সম্বন্ধে, তাই যখন আকবর ভুইয়ার বাই উচিত আছিল একটা, অথবা তার ফ্যামিলি উচিত আছিল যে ইকটারে কইতা যে যদি তান আকবর ভুইয়া বাই তান যদি সঠিক তাই আসামি হয়ে থাকুন, খুনি হয়ে থাকুন, তান একটা বিচার দাবি করতে আসলা। কিন্তু এই জায়গার তাই যেন কইরা রায়হান ভাইয়ের কথা কইরা যে রায়হান ভাই কিতা আসলা, বিভিন্ন নিউজও আইছে তাই কাষ্টকরও গেছেন, কাষ্টকরও গিয়া তাই কোনটা খাওয়াত আসলা, অথবা তাই চিন্তাইকারী করছেন, পুলিশে কইছে 2টা মামলা এর আগে আছে। পুলিশের কিন্তু ঠিক কথা, কিন্তু একইভাবে প্রথম অবস্থায় সবাই জানছিলা যে পুলিশের যে এই সময় আছিল যে SI আকবরের মতো কইছেন যে তার রায়হান ভাইয়ের 2টা মামলা আছে এর আগে। ও কথাটা আকবর ভুইয়ার বাইয়ে সাক্ষাৎকার কইছে। এর বাদে কইছে যে মানুষ আসলা আগে দাগি আসামি আসলা, এমনকি তান বাইরে আকবর ভুইয়ারে আপনারা ফ্যামিলিয়ে গুম করেছেন, ওটা তুকিয়া পাইরা না। ও যে একটা মারাত্মক একটা অভিযোগ করছে আকবর ভুইয়ার বাইয়ে বাঙ্গনবাড়িয়া থাকি, তারা উচিত আছিল যে জায়গা যদি তার বাই যদি অন্যায়কারী হইয়া থাকে, খুনি হইয়া থাকে, এই জায়গায় তারা কইতো আছিল যে বিচার অথবা ফাঁসি, তারা যদি ন্যায় হইয়া থাকে আইনে একটা যদি দেখা যায় তার বাই খুনি, তো তার বাই ফাঁসি ওলা কইতো আছে। কিন্তু
উল্টা দেখা যায় তারা তীর ছুটছে আফনাইনতর উপরে। খালি কিন্তু আফনাইনতর উপরে তোলা না, সারা সিলেটবাসীর উপরে তোলা, যে আমরা গুম করিয়া রাখছি, আমরা গুম করি, আমরা চাইয়ার না যে আসলেও রায়হান ভাই দাগি আসামি আসলা। তো এই বিষয়ে আপনি কী পারবেন, তার ফ্যামিলির যে কথাটা আইছে একটু এই বিষয়ে একটাই কথা বলতে চাই যে আকবর ভুইয়ার প্রথম সাক্ষাৎকারগুলা, প্রথম যে বাইরিল আকবর ভুইয়ার নামে, সে 2 মাস আগে আরও একটা ছেলেকে এরকম মারিয়া ফেলাইছে এবং সে এইরকম হত্যাকারী এবং অত্যাচারী আগে বাইরিছে, কিন্তু সেইটাকে ঘুরানোর জন্য এখন এইটা বেরিয়ে আসছে যে আকবরকে গুম করা হয়েছে। আমরা যন্ত্রণায় বাঁচতেছি না। আমরা লাশ কিভাবে থামানো হয়েছে, 2 দিন পর আবার লাশ উত্তোলন হয়েছে। এই পিপিআই এইটা বলছে যে লাশের শরীরে 111টা আঘাতের চিহ্ন পাইছে। আমরা এইটা নিয়ে টেনশনে মাথা ঘামাইতেছি। আমরা আকবরকে যে আমরা গুম করব, আমাদের এই ক্ষমতা কেমনে থাকবো? আকবর প্রশাসনের লোক, আকবরে আইন হাতে নিয়ে বিনা দোষী ছেলেরে মারিয়া ফালাই দিতে পারলো, আর আকবরের মতো ছেলেকে আমরা গুম করব কিভাবে? এটা তো একটা সাজানো বানোয়াট। তারা একবার একটা বলছে যে আমার ছেলে ছিনতাইকারী, একবার বলছে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে হুন্ডা, একবার বলছে এটা স্ট্রোক করছে। আপনারা আমার মেয়ের প্রতিবেদন দেখতেছেন লন্ডন থেকে, এই যে আজকে প্রায় 10-15 মিনিট হয়, এখনও হয়তো মনে হয় চলতেছে। আমেরিকায় দেখেন যে এখনও মানববন্ধন চলতেছে রায়হানের জন্য, এবং এই রায়হান জানুয়ারিতে আমেরিকায় চলে যাওয়ার কথা। আমাদের এই বাসার পরিবেশ, আশপাশ পরিবেশ দেখে মনে হয় কি রায়হান ছিনতাইকারী। এইটা ঘুরানোর জন্য তারার যে দোষী, এই দোষীটা ঘুরানোর জন্য, এবং এটা একটা কথা বলে না, শাক দিয়ে মাছ থাকা যায় না, না কি বলে, তো ওরা যাই বলেন যে আকবরকে গুম করা হয়েছে, আকবরকে পাওয়া হচ্ছে না, আমরা এটা করছি, কিন্তু সত্য যখন বেরিয়ে আসবে তখন সত্যই বেরিয়ে আসবে। আর সে প্রশাসনের লোক বইলা এখনও তারা সরকার মনে হইতেছে যে চেষ্টা করতেছে না। যদি চেষ্টা করতো 24 ঘন্টায় তারে ধরতে পারে। সে মাটির নিচে গায়েব হয়ে যায় নাই, সে মাটির উপরেই আছে। এবং এই আকবর ভুইয়া এবং পুলিশ প্রশাসন সব জানে একটা আসামি কোন দিকে পালিয়ে যাইতে পারে। তা আসামি কিন্তু জানে না, পাবলিক কিন্তু জানে না কোন পথে গেলে কোন পথে সে বাঁচতে পারবে, কিন্তু প্রশাসন জানে কোন পথে গেলে কোন পথে সে বাঁচতে পারবে। তাই তার সব লাইন জানা আছে, তাই সে হয়তো কোনো এক জায়গায় সে গুম হয়ে গা ঢাকা দিয়ে আছে। আপনারা খুঁজলে নিশ্চয়ই তাকে পাইবেন। আর আমাদের দাবি, আমরা মানুষ যখন কোনো দিকে আশ্রয় না পায় তখন গিয়ে শুধু এই প্রশাসনের লোকের কাছে আশ্রয় খুঁজে। একটা চুর, একটা ডাকাত, একটা মার্ডারের আসামি, সেও প্রথমে গিয়ে প্রশাসনের কাছে যায় যে অন্তত আমার জেলে রাখলে আমি নিরাপদ থাকবো। কিন্তু এইটা না হয়ে উনি আমার বাচ্চার কি এমন অপরাধ পাইলেন যে উনি সাথে সাথে মৃত্যু, এক রাইতের ভিতরে আমার বাচ্চারে ধরে এত মাইর মারলেন, মৃত্যুদণ্ডও দিয়ে দিলেন, রায়ও ঘোষণা দিয়ে দিলেন এইটা এই ছিনতাইকারী মরছে, অ্যাক্সিডেন্টে মরছে, স্ট্রোকে মরছে। আর আপনারা আজ 9 দিন হয়ে গেছে আকবর ভুইয়াকে খুঁজে পান নাই, এইটা আপনারা কি তথ্য দিলেন? এখন আপনারা যদি ইচ্ছা না করেন আমরা কি করব? আমরা এইটাই বলবো, আল্লাহ এখনও দুনিয়াতে আছেন, আল্লাহ এখনও দুনিয়াতে আছেন। এবং এই ফ্যামিলি, এই রায়হান একজন বিডিআরের ছেলে এবং এই রায়হান একজন পুলিশের নাতি, আর এই পুলিশের হাতে এই রায়হান নিহত হয়। এখন আপনাদের বিবেক বিবেচনা একটু চিন্তা করেন। আমি একটা মা, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও একটা মা, উনার কি প্রয়োজন ছিল এত সময়ে? আমি তো আমার ছেলের কোনো ক্ষতিপূরণ টাকা পয়সা চাই নাই। উনি যে 50,000 দিয়ে বলছেন যে 50,000 দিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে গেলেন, আমি তো 50,000-এর কথা চাই নাই। আমার ছেলে যদি আজ আমেরিকায় চলে যায়, জানুয়ারিতে চলে যায়, তো কত 50,000 রুজি করতো, কিন্তু আমি তো 50,000-এ আমার মন ভরতেছে না। আপনারা যদি 50,000-এর সাথে আরও 50,000 নেন, আমার ছেলেকে ফেরত দেন, আর না হয় আকবরকে ধরে জনতার সামনে দেখেন, ওর মুখোশটা খুললে দেন, ওকে ধরে রিমান্ডে এনে ওর ফাঁসির
আদেশ করেন। এটাই আপনি যদি প্রশাসনের লোক হয়ে থাকেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনারা যদি সত্যি প্রশাসনকে সৎ কাজের জন্য ব্যবহার করে থাকেন তো এইটাই আপনি করবেন আমার আশা। আচ্ছা, আপনারা যে 72 ঘন্টা যে আলটিমেটাম দিছেন, যে 72 ঘন্টা আলটিমেটাম, একটা আসলে যদি আজকে তো দরকার 24 ঘন্টা পার হয়ে গেছে, 24 ঘন্টা পার হইয়া প্রায় 30 ঘন্টা হয়ে গেছে, তো পরবর্তীতে যে এখনও প্রায় আপনার আছে দরকার 40-45 ঘন্টা, তো এর ভিতরে যদি আকবর ভুইয়ার গ্রেফতার করা না হয় তখন আপনার তোর অবস্থান কী তা হবো? যদি এর ভিতরে এই যে বারবার 72 করে এখন 30 ঘন্টা গেছে গিয়ে আর 24 ঘন্টা আছে, এর মধ্যেও যদি তাকে ধরা না হয়, তারে যদি প্রেরণ করা না হয় ধরে, তার আমার কথা হলো যারা আপনাদেরকে ধরছেন এদেরকে কেন রিমান্ডে নিতেছেন না, এদেরকে কেন আইনের হাতে তুলে দিচ্ছেন না, এদেরকে কেন এখনও আপনারা 9 দিন থেকে আপনাদের কাছে বসে রাখছেন? আর এই 24 ঘন্টা চলে যাওয়ার পর 72 ঘন্টা চলে যাবে, যাওয়ার পর কালকে জনতা যখন মাঠে নামবে তখন দেখবেন না কী হবে। মাঠে এরাই খুঁজে বাইর করবে না। আর আপনাদের সহযোগিতার জন্য আমি যে অনুরোধ বার আমি বলতেছি, আমি যে একজন মা, আপনি এইটা একবার চিন্তা করেন, আজ আমার ছেলের হয়েছে, আজ আপনার যে পুতুল আছে, জয় আছে, ওদের বেলা যদি এরকম কোনো কিছু হইতো আপনি কি করতেন? আপনি যে আপনার বাবার জন্য, রাসেলের জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার মার জন্য যা করতেছেন, আপনি কি একবারও মনে হইতেছে না আমি যে একজন মা, আমার মনের মধ্যে কি অশান্তি, কি যন্ত্রণা, কি জ্বালা জ্বলতেছে, কি আগুন জ্বলতেছে? আপনি তো সব নিজের ঘরে বসে বসে সব দেখতেছেন, কিন্তু একবারও যে আপনার হৃদয় নাড়া দিল না, আমি এইটাই বুঝতে পারতেছি না। আমি আর কি বলবো? এই দেশে আমরা সাধারণ পাবলিক বাঁচার কোনো ক্ষমতা নাই, আমাদের সাধারণ পাবলিকে বাঁচার কোনো অধিকার নাই। পুলিশই আমাদের জান নিতে পারে, পুলিশ আমাদের জান মাল হেফাজত করবে, কিন্তু এখনকার উল্টো হয়ে গেছে, পুলিশ আমাদের জানটা কবজই করবে, জান নিয়ে নিবে, এটাই পুলিশের কাছে তার ক্ষমতা হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন রায়হান ভাই চাচা যে আপনার প্রথম যার কাছে ফোন আইছিল, ফোনের মাধ্যমে রায়হান ভাইয়ে মাতিছিলা, আপনারা অলরেডি জানেন, তাঁদের দেখছেন, তাই অনেক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি স্যাটেলাইট গণমাধ্যম কর্মীরে তার বক্তব্য দিছেন। আসলে তাই প্রধান সাক্ষীও হইতে গেলে যে ফোনটা আইছে, রায়হান ভাই ফোন দিছিলা চাচার মোবাইলও, তো আসলে আমরা চাচার কাছ থেকে আবারও আমরা জিনিসটা জানতাম চাইমু, একটু 2 মিনিটের ভিতরে চাচাই আমরা কইবা যে বিষয়টা আসলে কিলা আছিল, আপনার কাছে ফোন কোন সময় দিছিলা রায়হান ভাইয়ে, পরবর্তীতে আপনি কিলা গেলা অথবা কিতা গিয়ে আপনি ইনো দেখছেন, একটু আমরা 2 মিনিটের ভিতরে একটা কইবা। ফোন দিছেন তাই ভোর 4:33 মিনিটে, 4:30 এরকম। ওর মা নামাজ পড়তে, তাজুদের নামাজ পড়ে ফোন পাওয়ার সাথে সাথে বলছে এখনও আমার পুরা খানে তার আওয়াজটা আসে যে আমারে বাঁচাওয়াইয়া, তাড়াতাড়ি বাঁচাও, নেওয়াইয়া আমারে। আমি বললাম তুমি কোথায়? বলে আমি বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আছি, টাকা নিয়ে আসিও। এই কথা হয়ে এই ফোনটা রাখি দিছি, এবং এই ফোনটা একজন কনস্টেবল এসআইর নাম্বারটা। যাক, আমি সাথে সাথে উঠিয়ে আমি উজু ফড়িয়ে এই বাইর হইয়া গেছে কাপড় ফড়িয়া, এখানে যাওয়ার সাথে সাথে ওই পায়ে হাঁটিয়া গেছি, তো অনেক জায়গা খাস্তবিদ থেকে আমি গেছি। এখানে যাওয়ার সাথে সাথে একামত হইছে মসজিদে কুদরতুল্লাহর। একজন পুলিশে জিগাইছে কি চাচা? বলে না, আমি নামাজ পড়িয়া আসি। বলে আচ্ছা। নামাজ পড়িয়াই সালাম ফিরাইয়া আবার আইয়াই ঢুকছি তাদের এখানে, তখন দাঁড়িয়ালা একজন লোক বসা, সামনে বড় টেলিভিশন, পুরানা টেলিভিশন একটা, আর আরও 2জন লোক আছিল সিভিলে, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এই ভিতরেই, গেটের ভিতরেই। ওরা জিজ্ঞাসা কি চাচা? বলে আমি রায়হানে আমাকে ফোন দিছিল, আমি আসছি। বলে আপনি কি হন রায়হানের? বলে আমি রায়হানের চাচা। বলে আসেন। আমি বললাম তার অপরাধ কি, সে কোথায়, আমি একটু দেখি। বলে সে চিন্তাই করছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ওরে জিজ্ঞাসা করি সে কেন এটা করলো। সদস্যর নাম কি আছে? আরে এইটা তো তাদের আরো বড় নাটক। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে জানাইতেছি বা জানাবার চেষ্টাও আমার, এবং ওই দিন আমি মিসবা ভাইরেও বলছি, নাদেল ভাইরেও বলছি যে আমরা এটা পরবর্তীতে আচ্ছা জাকিয়ে করবো।
তাদের যে এখানে নাম লেখা থাকে ওইটা হয় বেলকো সিস্টেম নতুবা পিন সিস্টেম। হ্যাঁ, ওই বেলকোটা তারা ছুটাইয়া পকেটে ঢুকাই দিয়ে নাম শেষ, এখানে খালা বেলকো, এই অবস্থায় আছিল তারা। এই সিস্টেমটা পাল্টানি দরকার আমাদের। যাক, এই সময় গিয়ে আপনি একটা পাইছেন না? না, এই বেসটা আসিল না কি নাম যে খে আপনার লগে মাতে, আপনি চেহারা দেখলে চিন্তা পারবা, কিন্তু দেখলে চিন্তা পারবো। এবং লম্বা দাড়ি আছিল, কালো দাড়ি, উঁচা ফর্সা লুক, ওরে দেখলে আমি চিনব। যাক, ও আমারে বললো, চাচা রায়হান তো এখন ঘুমাইতেছে, আপনি তো সাক্ষাৎ করতে পারবেন না। এই সময় সকাল কয়টা আনুমানিক বাজে? ওইটা মনে করেন 5:30। পরে আমি বললাম, আচ্ছা আমি একটু দেখি, ওরে একটু জিজ্ঞাসা করি বা একটু নাস্তা বা পানি টানি দিয়া যাই। বলে না, এখন দেখতে পারবেন না, ওই দেখেন 3 নাম্বার রুম বন্ধ, রুম বন্ধ। এবং যে ভিকটিমে নিয়ে আসছে তারে, ওই ভিকটিমও এখন নাই, ওরাও এখন একটু রেস্টে গেছে। আপনি 9টা 9:30 আসেন। আচ্ছা, যে চার্জে আসলা, যে পুলিশ সদস্য কথা কর, যার যে গ্রেফতার করিয়া আনসলা রায়হান বাইরে, তাই এই সময় ডিউটি হতো নাই, রেস্টও গেছেন? রেস্টও গেছেন। যাক, পরে আমি এখানে আবার বলছি, বলে দেখেন একটু আমি ওরে একটু দেখিয়া যাই। বলে না, সে তো ঘুমাইতেছে, আর এরা তো ডিউটি করছে পুরা রাত, আপনি ইয়ে করেন 9টা 9:30 আসেন। এই আকবরও ছিল হলুদ কালারের গেঞ্জি পরা, এই আকবরও ছিল হলুদ কালারের গেঞ্জি পরা, মুখে মাস্ক পরা, ওই পুলিশ অফিসারের পিছনে বসা। সে বললো, চাচা আপনি তো টাকা। আকবর রে আপনি কিলা চিনলা? আকবর আছিল, আমি পরে তার ছবি দেখছি। একটা কিতা এই সময় কিতা আকবরের ফেস মাস্ক আছিল? মাস্ক আছিল, কিন্তু পরা আছিল, হলুদ গেঞ্জি আছিল, আর সেম ছবিটাও আমি তার দেখছি। দেখিয়া কইলাম এই বেয়াদব আছিল এখানে। হলুদ গেঞ্জি বলতে আকবরে তো সবসময় একটু বডি টাইট গেঞ্জি ফিনতে, ওলাও আছিল ফিনতে। যাক, এই খুনি আছিল এখানে বসা। সে আবার বলছে যে আপনি তো টাকা 10,000 নিয়ে আসার কথা। আকবরে কইছে আপনার টাকা 10,000 নিয়ে আসার কথা, আপনি নিয়ে আসেন চাচা, এখানেই সমাধান হইব। বলে আচ্ছা। এই আমি বাইরে আইছি, আইয়া আমার বাসায় গিয়ে আমি আমার টাকা ম্যানেজ করছি। 9টা 9:30 আমার বাসার থেকে বাইরে গেছি, পৌঁছতে 10টা বাজছে। ওই সময় গিয়া পাইছি এরা এখানে বসা নাই, অন্য পুলিশ ডিউটিতে। এরা জিগাইছি, জিগানির পরে তারা হয়েছে ঠিক আছে। সকাল 9:30 বাজে, এই সময় 10টা বাজে, 10টা হয়ে গেছে, 10টা হইব। পরে আমার বসার একটা চেয়ার দিছে, আর কইছে যে ওরা সব আমার সামনে থেকে উঠিয়া গেছে, গিয়া খানা গুসা করছে। করিয়া আইছে, আইয়া একজনে কইল আমার, যে চাচা আপনি কাজ করেন, এরে তো তার শরীর একটু খারাপ করছিল, আমরা উসমানী হসপিটালে ইমার্জেন্সিতে পাঠাইছি, এখানে আমাদের লোক আছে, পুলিশের লোক আছে, আপনি যান গিয়ে এখানে। এই আমি সাথে এখানে গেছি, গিয়া দেখলাম। এই সময়ও কি তারা বেস আছিল না নেই লাগাই? না, এই সময় নাই, সকাল 10 নাই। আপনি যে সময় সকাল 5:30টার দিকে গেছেন, তারা বেশি কথা কইছে সিভিলে সব সময় তারা বেশি কথা কইছে আমার সাথে সিভিলে। আচ্ছা, যে সময় আপনি সকাল 5:30টার সময় গেছেন, এই সময় বেস পাইছেন না? নাম তারা উল্লেখ নাই। যে সময় সকাল 10টার সময় গেছেন, এই সময় তারা কোনো বেস নাই, নাম উল্লেখ। একজন আছিল পুলিশ, এরও নাম আমার পুরা হইছে না, স্মরণ রইছে না। আর বাকি যাও ইয়া কথা কইছে সব সিভিলে, আইয়া গেঞ্জি পরা, কেউ শার্ট পরা আইয়া কইয়া আমার তো সাথে যে কইছে উসমানিতে, আমি তো সাথে এখানেই গেছি সিএনজি কে। যাওয়ার পরে এখানে জিজ্ঞাসা করলাম ইমার্জেন্সিতে, এরা কয় না এরকমের কোনো লোক তো হয়েছে না। আমি জিজ্ঞাসলাম যে একটু আগে এখানে একজন রুগী আসছে নি পুলিশে লইয়া, হইল না। এরপরে আরো জনে কইল আপনি ওই ভিতরে গিয়া জিগাইছি, জিগানির পরে সিস্টার একজনে খাতা বাইর করছে, করিয়া কইল রায়হান আহমদ, এর তো লাশ আইছে, ওই হিমাগারে লাশ রাখা। আচ্ছা, একটা মিনিট, লাশ আইছে বলতে লাশ কিতা তাই উসমান মেডিকেল যাওয়ার আগেও কি তাদের মারা গেছেন নি? যাওয়ার আগে, এর আগেও তো মারিয়া রাখি দিছে। ও যে ভোরবেলা 5টার সময় তার দমটা গেছে। এই সময় কিন্তু ফজরের আজান খালি শেষ হইছে, কারণ এটা সাক্ষী প্রমাণ আছে, বুঝছেন নি? এক্সক্লুসিভ একটা হইল কি, কত হইল কি,
পুলিশর এমনকি ইনো যে আপনার দায়িত্বরত সিলেট উসমানী মেডিকেলর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল, তো তাইনও একই কথা কইছেন যে ইনো হসপিটাল নেওয়া বাদে এই সময় পর্যন্ত রায়হান ভাই জীবিত আসলা, কিন্তু তান অতি জখমর কারণে হয়তো বা তাই স্ট্রোক করছেন, স্ট্রোক করে হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় তাই স্ট্রোক করছেন। তো আপনারা না সে তো তারা তো ইমার্জেন্সিতে নেন নাই, তো সে চিকিৎসা হইল কেমনে? তারা তো তাড়াতাড়ি নিয়ে হিমাগারে রাখছে সব তারা চিকিৎসাধীন যদি নিত তাহলে তো সে আমার ছেলের ডাক্তারের হাওলায় নিত। ডাক্তারের হাওলায় না নিয়ে তারা সাথে সাথে হিমাগারে কেন নিল? থানা থেকে বাইর করে নিয়ে হিমাগারে হারাই দিল খেল লাগিয়া। আচ্ছা, ও একটা হইল বিষয়। আপনি যে একটা কইছেন যে আপনি যে সময় ইমার্জেন্সিতে গেছেন তাই যেন কইছেন নাইলে কোনো লাশ আইছে না, পরে যখন আপনার স্টে খাতা দেখাত গেছেন সিস্টার আসলা, সিস্টারে আপনারে কইছেন যে একটা লাশ আইছে মর্গত রাখা, মানে লাশটা হাসপাতাল নেওয়ার আগেও তাই মৃত্যুবরণ করছে। আর নাইলে তো চেষ্টা কইলে মানে তাই চিকিৎসাধীন আছেন অথবা তাই চিকিৎসাধীন অবস্থায় তাই কইছেন ডাইরেক্ট যে একটা লাশ আইছে, একটা হিমাগার রাখা আছে, পরবর্তী আমরা আপনার হ্যান্ড ওভার করবো বলাও। কারণ উসমানিত আমি তো আরও গেছি বা আমরা তো আরও রুগী হল আসেন দেখি যারা মরার পরে কমসে কম 2-3 ঘন্টা 4-5 ঘন্টা তার সিটও থাকি যায়। কাগজগুলা প্রসেসিং করতে 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 লেট হয়, 4-5 ঘন্টা এখানেও রাখি দে, এরপরে তারা আত্মীয় স্বজনের গেছে সমঝায়। যে এই 6টা কত মিনিটে গিয়া ঢুকলো, 6টা 9 মিনিটে খাতার মধ্যে লেখা তারার ওই কাগজের মধ্যে 6টা সিসিটিভিতে আইছে ফুটেজও, এগুলা তো উসমানি তো সিসি আছে, ওই এসপি অফিসের সামনেও সিসি আছে, সবগুলা সিসি আছে, এগুলাও তো ইনকোয়ারি করলে সব তা বার হয়ে যায়। অতটুকু বার করার পরে, অতটুকু পাওয়ার সত্যিকার পাওয়ার পরেও, সততা পাওয়ার পরেও আমরা আসামিরে এখনও তারা আনিয়া কোর্টে চালান করলো না, আইনের আয়তায় আনলো না। আরেকটা জিনিস, যেমন তো আপনি সকাল 5:30 গেছেন, এই সময় তারা কইছেন যে ডিউটিরত যে আসন ইনচার্জ তাই বর্তমানে নাই রেস্টও গেছেন, কিন্তু তারা সকাল 6টা 9 মিনিটও তান্ডে উসমানিত নিছে, ইনো কিন্তু ইচ্ছাকৃত আপনারা দেখতে লাখর ও আমারে ওইদিকে বিদায় করিয়া তারা প্রিপারেশন করছে। আর ও যে কইছে যে ভিকটিম আইয়া এখানে করছে, এরাও এখানে হসপিটালে গেছে, গিয়া এখানে এরারে টেকা খাওয়াইয়া এটা কাগজ টাগজ সব করছে। কারণ একেবারে উসমানির এই যে ইয়েগুলা আছে এরাও জড়িত পুলিশের লগে, এই খুনির আকবরের লগে এরা জড়িত আছে, এরা এইরকম আরও ঘটনা করছে। বিদায় এরার জানা আছে সিস্টেম, আমারে বিদায় করিয়া তারা হৌদিকে মূল ঘুরাইয়া এই নাটক সাজাইছে। কারণ হেতু একজন নাটকেরও অধিনায়ক অভিনেতা, আবার ছেলেটারে নাটকের মধ্যে মেরে ফেলাইলো, বালা একটা ছেলেরে মারলো, মারিয়া এখন তার বাইয়া আর একটা নাটক সাজাইতেছে যে কি আমার বাইরে গুম করছে। তোর বাপ আছিল খারাপ, বাপের নামে দর্শন মামলার আসামি, তোর বাপ আছিল খারাপ, 1 মাসের জেলও কাটছে। খারাপর গড়ো তো খারাপ জন্ম নিবেই। এবং এই যে খুনি আকবরের বাইক কেমনে ভালো হইব? সে যদি ভালো হইতো, বাস তো এক সমান বাস যারে ধরে না, আঙ্গুলের 5 আঙ্গুল সমান হয় না হাতের, কোনো বাস লাগে টয়লেটে, আর কোনো বাস লাগে গুরুস্থানে, আর কোনো বাস লাগে মসজিদে। তেই এই আকবর বুইয়া লাগছে টয়লেটে, আর এখন ওই সেও তার বাইও চাইতেছে সেও টয়লেটে যাইতো। আসলে ইনো যে বিষয়টা দাঁড়াইছে আমরা একটা স্পষ্ট একটা বুঝতাম পারি, সম্পূর্ণ ছিল সে আসিয়া আমাদের কাউন্সিলরের সাথে মিলতো, কাউন্সিলরের সাথে ডাইরেক্ট এইভাবে না আসিয়া সে আমাদের কাউন্সিলরের কাছে আসতো, আসিয়া বলতো প্রতিনিধির কাছে যে আমি আকবরের ছোটো ভাই বা বড় ভাই, এখন কি হইছে না হইছে এইটা তো আইনে দেখবে, আইনের ব্যাপার, ঠিক আছে। ওই যে ছোটো বাচ্চাটা বা ওই যে সন্তানহারা মা, আজকে আমারও তো মারলে আমার মারও তো কী অবস্থা হইতো। তো ঠিক আছে, আমি ওই মারে একটাবার আপনাদের মাধ্যমে গিয়ে আমি সান্ত্বনা দিয়ে আসি বা একটাবার আমার চোখ দিয়ে দেখে আসি। এইটা না করিয়া সে এখন উল্টা মুড় ঘুরাইতেছে কি যে আমার বাইরে ওরা গুম করাইছে। তুই যদি এইভাবে কোনো প্রমাণ দিতে পারস
আমি এই ইয়ের মাধ্যমে আমি বলতেছি, যোগাযোগ মাধ্যমে, টিভি ফুটেজের মাধ্যমে। আজকে তো আরও সাংবাদিক আসছে, কিন্তু আমি সময় পাই নাই, সাক্ষাৎ দিতে পারছি না। না হলে আমি পুরা সাংবাদিকের ইয়েতে বলবো, যদি এই ধরনের কোনো প্রমাণ দিতে পারে সে যে তার বাইরে গুম করাইছি আমরা, তাহলে আমরা জুতা গলায় দিয়ে এই পুরা শহরে ঘুরব। খারাপের বড় খারাপ। আসলে যে বিষয়টা দাঁড়াইছে আপনার বক্তব্য থেকে কিন্তু আসলে একটু তথ্য পাইলাম। বিষয়টা হয়েছে রায়হান ভাইয়ের হত্যার বিষয়টা সম্পূর্ণ দুম্রজাল হয়ে গেছে। দুম্রজাল বলতে ওই যে তাদের হাসপাতাল নেওয়া হইলো, আপনি গিয়ে জিকাইলা একজন সিস্টারে তাইন কইলা মরদেহ আমরা আইসে, আমরা হিমাগর রাখছি। এর বাটে বোঝা যায় মরদেহ গিয়া লাস্ট গিয়াও ঢুকছে হাসপাতালও, এর আগেও তাই মারা গেছেন। এরপরে তান্ডে যে আপনার 5:30টার দিকে দেখতে দেওয়া হইলো না, 6টা-9-এর দিকে তান্ডে আবার নেওয়া হইলো হাসপাতালও। এরপরে আপনার যে আকবর বুইয়া তাকি লইয়া যারা পুলিশ সদস্য আছে সেগুলোর বেস নাই, যে বেস একটা থাকার কথা, যেটা তার চিহ্ন, তাই নাম কি, তাই নামর চিহ্নটা না, তারা তারা হরাইছে, তারা ফেরত রাখি দিছে। খুনের কারণে এইটা করছে। যদি সে খুনি না হইতো, ভালো লোকের ছেলে সন্তান হইতো, তাহলে এইরকম করতো না। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা আপনার তোরে, এখন পর্যন্ত প্রায় 10 দিন হয়ে গেছে, আপনার তোরে কোনো হুমকি অথবা আপনার তোরে সেও কোনো বাইস্টর লাগে যে ওলা সমঝোতার লাগে বিষয়টা, ইলা কোনো জিনিস অথবা হুমকি আপনারা কিনা বর্তমানে কোনো শঙ্কা করানি যে আপনার তোর উপরে কোনো হামলা হইতে পারে, আপনারা কিতা অনিশ্চয়তায় বুকরা? আচ্ছা, ওকে, আমি বিষয়টা জানতাম সে একটাও দেয়। আপনারা তো কিন্তু একটা কিন্তু ভাইরাল বিষয়, যে বিষয় সারা বাংলাদেশ জুড়িয়া বিষয়টা সব ভাইরাল বলতে অক্টার দায়ক হইয়ার যে রায়হান ভাই যে আসলে আমার 2-3-4 বছর বড় হইবা, তো আসলে তাদের বাই হিসাবে আমরা রায়হান হিসাবে আমরা তাদের সমাধান, আমি এখন সবসময় বাই কই, তাদের বাই হিসাবে সমালোচনা করি যে আপনার যে পরিবার বর্তমানে কিন্তু আপনারা কিন্তু কোনো রাজনৈতিক পরিবার নাই, আপনার একটা সমাজও কিন্তু মাথা উঁচু করে আপনারা দাঁড়াই আছেন, কিন্তু আপনার কোনো রাজনৈতিক পরিবার নাই বর্তমানে। আপনারা কি তাইলা কোনো সংকাত আসেননি, সেও আপনাদের হুমকি অথবা পরিবার লইয়া কোনো অনিশ্চয়তা আসেননি যে আপনার উপরে যে কোনো সময় হামলা অথবা আপনার পরিবারও সেউরে যে কোনো সময় গুম অথবা কোনো কিছু সর হইতে পারে? আপনি কইবা, একটু কইবা। আমার বোন যখন পরশুদিন তার বাসায় যাইতেছে, তখন একটা ফোন আইছে, তার ফোনটা রিসিভ করছে। রিসিভ করার পর জিজ্ঞাসা করছে, তুমি এখন কোথায় যাচ্ছ? তুমি তো রায়হানের খালা। তাই বলছে, আমি রায়হানের খালা। বলে, কোথায় যাইতেছ? বলে, আমি বাসায় যাইতেছি। তখন বলছে যে তুমি এখন কোন জায়গায় আছো? তাই বলতেছে, আমি কোন জায়গায় আছি এটা দিয়ে তোমার প্রয়োজন কি? বলে, না, একটু দরকার ছিল তোমার সাথে দেখা করতাম। বলে, ঠিক আছে, দেখা করলে পরে ফোন দিও। বলতে এই ফোনটা তাড়াতাড়ি বন্ধ করে দিছে। এখন আপনারা এখন যতটুকু বুঝরা যে আপনি একজন তো মা, রায়হান ভাইয়ের আম্মা, এমনকি আপনার মেয়েও একজন আছেন, এমনকি আপনার আরও পরিবার অনেক জনসংখ্যা আছেন, আপনার ছেলে আছেন, এমনকি এই যে রায়হান ভাই চাচা আছেন, আরও অনেক আছেন। এখন হয়তো বা এমন হইতে পারে কোনো সময়, যদিও খোয়া তো যায় না, যদি কোনো সময় আপনার কোনো হামলা হওয়ার সম্ভব আপনার খৈরা, যখন আপনার সংখ্যাত আছেন, আপনারা অনিশ্চয়তায় বুগরা, এটা কিন্তু আপনার প্রশাসন সহায়তা চাইলেন, প্রশাসন তরফে আপনাদের কোনো আপনার সেফটি দেওয়া হোক এই বিষয়ে? এখন পর্যন্ত কোনো প্রশাসনের লোকে আইয়া একটা বার জিকাইছে না। ওই যে পুলিশ কমিশনার সাহেব আইলা, এরপরে গতকালকে ওসি সাহেব আইলা, সেলিম সাহেব, আমরা সেও একটা বার কইল না যে আপনারা ভয়ভীতি আসেনি বা কোনো সমস্যা নি বা ইয়ে নি, এইগুলা কিচ্ছু জিকাইছে না, এবং কোনো হেল্পের ব্যাপারে ইয়ে করছে না। শুধুমাত্র এটাই কইছে, আমরাও এখন নিরাপত্তা নাই। যত সময় থেকে এই আসামিগুলা ধরা না হচ্ছে, যত সময় থেকে পুলিশ আকবর ধরা না হচ্ছে, যত সময় থেকে এই পুলিশগুলো যেগুলা দোষী এদেরকে হ্যান্ড ওভার করা না হয়েছে, তত সময় থেকে আমরা কেউ নিরাপত্তা নাই। কারণ আকবর তো এখনো পলাতক। আচ্ছা, আরেকটা আপনাদের অ্যাড করি, বিষয়টা হইল কি, আমরা যতটুকু মনে করি আর গণমাধ্যম কর্মী তাকে লইয়া সাধারণ সমগ্র সিলেটবাসী মনে করা যে একটা মানুষে 10,000 টাকা দায় কোনো সময় হত্যা করা হইতে পারে না। নিশ্চয়ই এর কারণ, এর পিছনে অন্য কোনো রহস্য আছে। তো আসলে আকবর বুইয়ার লগে হয়তোবা ইলা কোনো সিলেটর কোনো ব্যক্তি জড়িত আছেন। তো ওটা দেখ কইতাম স্যার, হয়তোবা আপনাদের নিরাপত্তাহীনতায় বুগার কারণ আছে, কারণ তো আপনারা এখনও পর্যন্ত জানেন না সে বা খারার নির্দেশ কমে আকবর বুইয়া হত্যা করছে। আমি এইটাই বলতে চাই যে আমার রায়হানের দুশ্মন কেউ নাই এলাকায়, কেউ তারে বাদ ক্ষয় নাই, এবং আমরাও জানি না যে তার দুশ্মন আছে করে, কারণ সবার সাথে হে মিশে সব সময়। এর মিশার মাঝে আকবর বুইয়া 10,000-এর জন্য আমার ছেলেরা মারবে না। নিশ্চয়ই এর পিছনে কোনো একটা না কোনো রহস্য আছে,
এই রহস্য না থাকলে বা কেউ তারে এইটা দিয়া করানো হয়েছে, এর জন্য আমরা কেউ নিরাপত্তা না, কে কোন সময় বাইরেব আর ফিরে আসতে পারবো না। কারণ যেহেতু আকবরের সাথে পুলিশের কোনো ভাই সম্পর্কও না, বন্ধু সম্পর্কও না এবং দুশ্মন সম্পর্কও না, তাহলে আকবর কেন আমার বাচ্চাটারে ডাইরেক্ট এই কাছ থেকে বাইরেছে আর এরপর থেকে তারে আর ফোনে পাওয়া যাচ্ছে না, কেন ডাইরেক্ট নিয়ে মেরে ফেললো? আমার রায়হান আকবরের এমন কি অপরাধ করছিল যে অপরাধের জন্য এই ফাঁসির আসামি যে তারাও আরেকবার সুযোগ দেওয়া না হওয়া 2 দিনের জন্য সুযোগ দেওয়া, আপিলের মার্ডারের আসামিরও আপিলের সুযোগ দেওয়া। আমার রায়হানদের যে আপিলের সুযোগটা তো দূরের কথা, প্রশাসনে কি এইটা লেখছে যে তুমি তারে গণপিটানিতে পাইছো, তুমি তারে চিন্তাইয়ে পাইছো, তুমি আনিয়ে মারিয়া ফালাই দিও? প্রশাসনে কি এইটা লেখছে? আর আমার ছেলেটাকে যে চিন্তাইয়ে পাইছেন এটা তো সে কোনো প্রমাণ দিতেই পারলো না। যে এই ঠিকানা দিছে সেই ঠিকানার ফুটেজ খুলে এই নজরুল কমিশনার উনি ফুটেজ খুলে দেখিয়ে দিয়েছেন যে 3 দিনের মধ্যে এইখানে কোনো চিন্তাই হয় না, কোনো অ্যাক্সিডেন্ট হয় না, এবং কি এইখানের মহিলা 2 জন মানববন্ধন করেন, ওনারা নিজে থেকে এসেছেন তাদের বাসার ঠিকানা পেপারে দেখে এসে বলছেন যে আমাদের বাসার ঠিকানা যে দেওয়া হয়েছে এটা ভুল, এই এলাকায় কোনো 3 দিনের মধ্যে কোনো চিন্তাই, কোনো রাহাজানে, কোনো মায়ের মামলা কিছুই হয় নাই, অ্যাক্সিডেন্টও হয় নাই। এটা একটা সাজানো নাটক, এটা সাজানো আকবর ভুইয়ার, এটা সাজানো নাটক। আচ্ছা, একটা জিনিস আমরা দেখছি, একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওটা একটা সিএনজি ড্রাইভারে হইতে কর যে সিএনজি যে সময় লাশ লইয়া যাওয়া হয়, মনে কর যে সময় তাদের কাস্টকর থাকে পুলিশের বক্তব্য অনুযায়ী যে সিএনজিত করে আপনার রায়হান বাইরে লইয়া হয়েছে, ও সিএনজি ড্রাইভার একটা বক্তব্য দিছেন যে কাস্টগরর রাইত মনে করে 1:30 থেকে 2টা দিকে আনুমানিক লইব, রায়হান ভাই উপস্থিত আসলা একটা মালির গরো, তো অন্তাকি পুলিশে তান্ডে গরুর দরজা ভাঙ্গিয়া তান্ডে আনছেন। তো এই বক্তব্যটা আপনারা কিতা মনে হয় সিএনজি ড্রাইভার বক্তব্যটা সঠিক নি, অথবা এই যদি সিএনজি ড্রাইভার এলা বক্তব্য দিয়া থাকে একটা কিতা আপনারা যদি সঠিক না থাকে এই বিষয়ে আপনার তো কোনো বক্তব্য হইবে? শুনেন, এইটা বললাম না, এই যে আকবর ভুইয়া সুরাইলাল নামে একটা ছেলে এইটা কইছে, তখন এই লোকের কথা আমি জিজ্ঞাসা করছিলাম নজরুলকে, কমিশনার, এবং এই যে 2টা মহিলা আইছিল মানববন্ধন, এই মানবাধিকারে চাকরি করে, তো ওরা বলছে এইটার টাকায় এরা বিক্রি হয়, এবং এই সিএনজি ড্রাইভার যারা এরাও চোর, এরাও ছিনতাইকারী। তো এইটা আকবরের লোক, এগুলা আকবরের লোক, তাই আকবরের বয়েতে এরা এইরকম প্রতিবেদন ছাড়ছে। আপনি একটা কোনো বিশ্বাস করেন না সম্পূর্ণ এগুলো মিছা? তারা বানাই আর হ্যাঁ একজন অভিনেতা, তো সে যে কোনো সময় যে নাটক করে, নাটক করতে করতে সে নাটকের সাথে সাথে আমার ছেলেটাকে নাটক করে 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 দুনিয়া থেকে বিদায় দিছে, এবং তার যে শরীরের রক্তটা আছে সেই রক্তটাও তার বাবার সঠিক রক্ত নয়, তাই সে আরেকটা সন্তানের কথা চিন্তা করে সে আমার ছেলেরে মারছে। আর যদি আমার ছেলের জায়গায় সে তার ছেলেরে এইরকম কেউ মারতো, তখন সে কি করতো? তার বাতিজারে যদি মারতো কি করতো? তার বাগনারে যখন মারতো তখন কি করতো? তো সে নাটক করতে করতে, নাটক সাজিয়ে মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়, এটাই হলো তাদের নাটক। এটা তো খালি রায়হান ভাইয়ের এই ঘটনা আগর যে ঘটনাগুলো কিন্তু এখন একটার পরে একটা 12 ইয়ার যে আকবর ভুইয়া খিজাত একজন নির্যাতন করতো সব সময় সাধারণ মানুষ, এমনকি অনেক মানুষের কাছে তার টাকা পয়সা দাবি করতো। এখন আপনারা দেখিয়েন আমার এই রায়হানের হত্যাকে ডেকে দেওয়ার জন্য, এই যে কয়েকদিন আগে এমসি কলেজের ঘটনা, এইটাকে বুলানোর জন্য করা হয়ে গেছে রায়হানের ঘটনা। হয়তো এই রায়হানের ঘটনার জন্য সময় নেওয়া হচ্ছে শুধু 72 ঘন্টা 3-4 ঘন্টা যখন চলে যাবে তখন দেখবেন আরেক রায়হানের এইরকম ঘটনা হয়ে গেছে। তো এইরকম করি করি তাদের দিনটাই চলে যাইতেছে। আচ্ছা চাচা, আপনি তো এখন পরিবার প্রদান কর্তা, আপনার নির্দেশ করে মোটামুটি পরিবার চলে, তো আপনারা যে 72 ঘন্টা আলটিমেটাম দিছেন, এই 72 ঘন্টা যদি আমরা তো অলরেডি রায়হান ভাই আম্মায় হয়েছেন বিষয়টা, তা আপনার কাছে জানতাম স্যার ইয়ার এই 72 ঘন্টা যদি অতিবাহিত পরবর্তী সময়েও যদি রায়হান ভাইরে গ্রেফতার করা না, আকবরের যদি গ্রেফতার করা না হয়, আকবর ভুইয়া যে বন্ধুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ, তো পরবর্তীতে আপনারা কিতা করবা? আপনারা কিতা ওলা বই থাকবা না আসলে ধৈর্য ধরিয়া বই থাকবা যে আল্লাহ উঠে সারি দিবা, না যে আকবর ভুইয়া যে দাগি আসামি প্রধান খুনি তারা গ্রেফতার করার লাগে অন্য কোনো জিনিস আপনারা অবলম্বন করবা, অন্য কোনো পন্থা? আমরা একটা কমিটি আছে এখানে, আমরা লোকাল কমিশনার সাহেব
আরও এখানে গণ্যমান্য হল আছেন, ব্যবসায়ী হল আছেন, মিসবাহ উদ্দিন সিরাজ সাহেব আছেন। ও আমরা আবার কমিটি একটা সিদ্ধান্ত নিমু যে পরবর্তীতে আমরা কিতা করতাম। আমরা এসপিও কোর্টে যাইতাম না কি করতাম না করতাম, সম্পূর্ণ কমিটির সিদ্ধান্ত নিব। তবে সবচেয়ে ভালো হবে যদি এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটু সহযোগিতা করেন যে একটা দোষীর জন্য সমস্ত পুলিশ কেন মানুষের ঘৃণার চোখে আসবে। তো এই দোষীটা থেকে যদি উনি দরিয়ে দিয়ে দেন, দোষীটার জন্য যদি আদেশ করেন যে দোষীকে বাইর করে আনো, তাহলে এই দোষীটাই বাইর হয়ে যাবে। আর যদি দোষীকে বাইর করে না আনেন, তাহলে সমস্ত জাতির যত পুলিশ আছে সবাইকে ঘৃণার চোখে দেখবে, বলবে ওরা ক্ষমতাবান, ওরা মানুষের সেবায় নিয়োজিত নয়, এরা মানুষের জান নেওয়া নিয়োজিত। সর্বশেষে আপনার তোরে লাস্ট একটা প্রশ্ন করি যে আপনারা কি তার নিরাপত্তাহীনতায় বুগরানি, আপনারা কি প্রশাসন কোনো সহায়তা চাইনি? আপনারা কিতা চাইরা প্রশাসন? কোনো দিকে বারোইতাম পারি আর না, আমরা বাসা তো থাকি, কোনো সময় মসজিদে গিয়ে নামাজ পড়ি আর ঘরে আই। এই যে বাইরে একটু দাঁড়াইতাম বা বাইরে যাইতাম বা একটা কাজে বাইর হইতাম, এটা মনে একটা আতঙ্ক। আপনার জীবন সংখ্যায় আছেন আপনারা? একটা আতঙ্কর মাঝে আছে। মাননীয় প্রধানমন্ত্রী গেছে, আমরা লাইভের মাধ্যমে আপনি কোনো কইতে চাইলে আপনার পরিবারের পক্ষ থেকে আপনি কইতে পারবেন? আগেও কইছি, আর এই 2 দিন আমার শরীর খারাপ হয়ে গেছিল, এর লাগে আমি পারছি না। যাও, আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেশ ও নেত্রী এবং জনগণের বন্ধু, এই আজকে 10 বছর 8-9 বছর হয়ে গেছে, এর আগে তো আরও 5 বছর তাই দেশ চালাইছেন। সফল প্রধানমন্ত্রী এবং দেশে বিদেশে সবাই খুব তারিফ করেন যে এইরকম একজন রাজনীতিবিদ, এইরকম একজন প্রধানমন্ত্রী। এরা আসলেও রাজনীতিবিদ ফ্যামিলির, শিক্ষিত ফ্যামিলির, ভদ্র ফ্যামিলির যার কারণে দেশটারে এত সুন্দর চালাইছেন বা সবটাও ঠিক আছে। হইলেও কিছু কিছু আমরা মানুষের কারণে কিছু এই যে সরকারি চাকরিজীবী যারারে দরের ওই টাকা পয়সা লুটপাট এন তেন কুকাজে জড়িত, এরারে দরের, এরা আদৌ কিন্তু আমরার দেশপ্রেমী নাই, আমরার সরকার প্রেমী নাই, এরা আসলেও দুশ্মন। আপনার যে আবেদন যে একটা প্রধানমন্ত্রী পারবো একটা আমরা এখন আমি জীবন সংখ্যা তখন পরিবারের নিরাপত্তাহীনতা তখন তে প্রধানমন্ত্রীর তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে আপনি তোর নিরাপত্তাহীনতা না থাকালে আপনি তোর যে একটা সেফটি দিতে একটা আপনি সাইন চাইতে পারবেন? যে চাইতে আমি আমরা প্রধানমন্ত্রী দেশ ও নেত্রী তানে আমি ওটাও আমি চাই আর যে স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আমরা সিলেটর সবল গেছে, আরও মন্ত্রী মহোদয় হল আছেন আমরা সিলেটর, কমসে কম সিলেটর জিওতাকে আমি কইয়ার যে আমরা 1 নম্বরে আমার দাবি হইল প্রধানমন্ত্রীর গেছে যে খুনি আকবরে গ্রেফতার করতে হইব, এরে গ্রেফতার করিয়া আইনানুগ ব্যবস্থা নিয়া জনগণের সামনে তাই দেখাউকা যে ও ঠিক আছে, আমি আমার বাপর বিচার, আমার ফ্যামিলির বিচার আমি করতাম পারছি 45 বছর 40 বছর পরেও। তে আওটাও ইনশাল্লাহ আমরার বিশ্বাস, সিলেটবাসীর বিশ্বাস। কালকেও আমার মিসবাইর লগেও আলাপ হয়েছে, মিসবাই আমার বড় ভাই, তার লগেও হয়েছে, কইছেন হাবিবুল্লাহ তুমি বিচার পাইবাই, তুমি ধৈর্য ধরো, কেউ ছাড় যাইতো নাই, সব এমনি আইনের আয়তায় আনা হইব। এখান মিসবাইও কইছেন, আর আমিও এখান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমারও আকুল আবেদন যে আসামিরে ধরা হোক, আসামিরে ফাঁসি দেওয়া হোক, আর আমরার জানন নিরাপত্তার লাগিয়া আল্লাহ আসেন, আর যতটুকু প্রশাসনে পারেন আমরারে সাহায্য করতা। সাসিয়া গুনতা আপনার যদি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর
আপনার কোনো আবেদন থাকলে আর যদি আপনি আপনার নিরাপত্তাহীনতায় ভুগেন, আপনি তো অলরেডি কইছেন আপনার বইন্ডে সেবাকারা ফোন দিয়া তান কোন জায়গা তার অবস্থানটা জানবার চেষ্টা করছে। তো আপনার যে আসলে আপনার নিরাপত্তাহীনতা তখন আপনারও ছেলে আসেন, মেয়ে আসেন, জীবন সংখ্যা থাকেন, তে প্রধানমন্ত্রী বরাবর অথবা প্রশাসনের বরাবর আপনি যে কোনো আবেদন জানাইবা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আমার অনুরোধ, প্রথমে আবার বাচ্চার কুডিরে খুঁজে বাইর করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তিটা দেওয়া হোক। আর আমরা কিন্তু নিরাপত্তাহীন নয়, আমরা খুবই নিরাপত্তাহীন হইয়া ভুগতেছি। আমাদের যেমন মনে নাই শান্তি, তেমন জানে নাই নিরাপত্তা। তাই একদিকে আমার বাচ্চার বেতনে আমি জানাইতে পারতেছি না, আমার 34টা বৎসরের পালিত ছেলে, আজ আমি কীরকম এটা বলতাম। আমার কাছে এখনো মনে হয় যে আমার ছেলে এসে বলছে আম্মা চা দাও, আম্মা আমার ভাত দাও। বিশ্বাস করেন আমার যে ফোনটা, ওই দিন থেকে আমার ফোন আর আমার পাশে রাখি না। ফোনের আবার শুনলেই আবার মনে হয় এই রায়হানে ফোন দিছে, তখন আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়। তাই আমি ফোনটা এখনো আমার পাশে আর রাখি নাই। আমার কেউ ফোন দিলে আমি ফোন ধরি না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আমার ছেলেটা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত কোনো দিনও ছিল না এবং আমাদের ফ্যামিলিও রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। আমার ছেলেটা ছিল একটা বিডিআরের হাবিলদারের ছেলে এবং একটা পুলিশের নাতি। তার এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য আমি একটা মা আপনার কাছে শুধু বিচারই চাচ্ছি, আমার ছেলের ক্ষতিপূরণ আপনারা কি দিবেন? আমার ছেলেটা চলেই গেছে, আপনারা তার ফিরিয়ে আনতে পারবেন না, কিন্তু অন্তত এই ছেলের খুনিটাকে যদি ধরে আপনারা বিচার করেন, সুষ্ঠু বিচার করেন, ওর ফাঁসিতে জনতার সামনে যদি দেন, তাহলে আমার ছেলের আত্মা শান্তি পাবে, আমারও মন শান্তি পাবে। এবং আমার যে ফুটফুটে 2 মাসের একটা নাতির ছেলেটাকে বিয়ে করেছি, মাত্র 15 মাস হয়েছে, এই বউটাকে আমি কার ভরসায় আমি রাখতাম আমার ঘরে? এই মেয়েটা যে বিয়ে হয়ে আসছে, মাত্র 20 বছর মেয়ের বয়স, এই মেয়েটার লাইফ যাইবে কেমনে? আপনি এইটা বিবেচনা করেন। আপনার কাছে আমার বিবেচনা চালাম, আপনি বিবেচনা করেন। আর আমরা নিরাপত্তা নয়, কারণ যত সময় থেকে আসামিরা ধরা না হচ্ছে, আসামিরা যত সময় থেকে এই পুলিশের হাতে হ্যান্ডওভার না হচ্ছে, তত সময় থেকে আমরা কেউ নিরাপত্তা নাই। গত পরশুদিন আমার বোনকে ফোন করে বলছে, আপনি তো রায়হানের খালা, আপনি কই যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কোন গাড়িতে যাচ্ছেন, কিংবা কোথায় আছেন এখন? আমার বোন বলছে যে না, তোমাকে বলা যাবে না, তুমি কে? বলে ঠিক আছে, তোমার সামনে আসলে তুমি আমাকে চিনবা। এই কথা বলে ফোনটা কেটে দিয়ে দিছে। এরপর থেকে এখন এই ফোনের কোনো নাই, রিসিভ করে না। ধন্যবাদ। আসলে আমরা অত সময় শুনতাম পারলাম যে পরিবারটা বিশেষ করে হইলে যে আবেদনটা জানাই আর আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এবং সিলেটর প্রশাসনের বরাবর, পরিবারটা এখন কিন্তু বর্তমানে নিরাপত্তাহীনতায় জীবন সংখ্যায় আসেন, যতটুকু তান্তার মুক্তাই আমরা জানলাম। আমরা চাইমু যে এই পরিবারটারে যথাযথ আইনের তাকে যথাযথ সেফটি দেওয়া হোক, যাতে করে এই পরিবারটা সুষ্ঠুভাবে যে তাদের যে জীবন সংখ্যা আছে নিরাপত্তাহীনতায় বুগরা একটা থাকি তাই যেন একটা উপায় পাইন, তাদের সুন্দরভাবে তাই চলাফেরা করতে পারেন, বিশেষ করে গড়ও সুন্দরভাবে বসবাস করতে পারেন। ওটা আমরা প্রশাসনের কাছে আবেদন জানাইমু। আর আমরা ইনশাল্লাহ যে 10 লক্ষ টাকা যে বাইয়ে যে দিবা কি আকবর ভুইয়া যে আসামি, যে খুনি পলাতক আসামি পুলিশ সদস্য, সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ আসলা, যার বহিষ্কার করা হয়েছে, তারে যে পলাতক যে আকবর ভুইয়া তারে যে দরিয়া দিতে পারবা, আমরা গোলাপগঞ্জর এক ভাই আমেরিকা প্রবাসী, তাই 10 লক্ষ টাকা তাদের পুরস্কার দিবা। আর দরকার আমরা লই যোগাযোগ করবা, অথবা সিলেটের গণমাধ্যম কর্মী যারা আছেন তারা লই যোগাযোগ করবা। আর ইনশাল্লাহ এই বিষয়ে আবারও আমরা তার সাসায় দয়জনে এই বক্তব্যটা দিলাই বা এই বাইরের ধন্যবাদ জানাইবা তাই ইনশাল্লাহ। আর এখন মাইক্রোফোন আইবা আমরা সিলেটের চ্যানেলের প্রিয় এডমিন জাহিদুর রহমান চৌধুরী ভাই উপস্থাপনা করবা। যে 10 লক্ষ টাকা ঘোষণা করছেন তারা মানুষ হয়েছে মানে এলাকা দিয়া 10 লাখ টাকা আমরা বাইয়ে দিবা, প্রবাসী আমেরিকা প্রবাসী দিয়ে বাইয়ে গোলাপগঞ্জ কৃতি সন্তান তানটা কিছু কইল। আচ্ছা, আমরা সিলেটের কৃতি সন্তান গোলাপগঞ্জ থানার যে বাইয়ে জানাইছেন যে তাই 10 লক্ষ টাকা পুরস্কার দিবা, তানেও আমরা অনেক অনেক ধন্যবাদ আমরা ফ্যামিলি থাকি
যে অতটুকু বিপদর সময় যে আইয়া হাত বাড়াইছেন বা আমরার পাশে দাঁড়াইছেন তান সারা জীবন তান গেছে আমরা কৃতজ্ঞ থাকমু আর ধন্যবাদ তানে দিয়ার। আর আগামীতেও আমরা যতটুকু হেল্প যতটুকু তাইন আন্দোলন করার দরকার অতটুকু করিয়াও যেভাবেই হোক আসামি ধরার আগ পর্যন্ত সব আমরা এককভাবে থাকতাম দল মত নির্বিশেষে। এখানে আমরা মিসবাউদ্দিন সিরাজ সাহেবেও গতকালকে কইসইন আর আমরা লোকাল কমিশনার সাহেবেও কইসইন সবে ওইখান চাইরা আমরা যে দল মত নির্বিশেষে এককভাবে আমরা আন্দোলন চালাইয়া যাইতাম যতক্ষণ পর্যন্ত আসামি খুনি আকবরে ধরা না হইছে। সম্মানিত ভিউয়ার্স সকল, অত সময় আমরা লগে আসলা, আমরা এখন বিদায় নিমুগি। আর আকবর ভাই সর্বশেষ রায়হান ভাইয়ের পরিবারের পক্ষ থেকে আর যে কোনো সময় যে কোনো তো মানে নিউজ আমরা সিলেট টু লন্ডনের লগে থাকবা আপনারা আমরা সারার আগে দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে এই যে আপনারা আমার সাথে যে এত সময় বৈশাখ সময় কাটিয়েছেন, এই সময় কাটানোর জন্য আপনাদেরকে অনেক অনেক অশেষ ধন্যবাদ জানাই। আর আপনারা সব সময় আমাদের সাথে যোগাযোগ করবা এবং আমাদের খবরাখবর নিবা এবং আপনাদের মাধ্যমে যদি আমার বাচ্চার খুনি বিচার হয় এবং খুনির ফাই খুঁজিয়া আমি সারা জীবন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমার ছেলে তো পাবো না, কিন্তু আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো যে আপনারা সবাই মিলে আমাকে সহযোগিতা করেন। থ্যাংক ইউ।